আকাশবাণী কলকাতা পডকাস্ট। আকাশবাণী কলকাতার পডকাস্টে আজ শুনবেন বিকল্প শক্তির সন্ধানে। এই বিষয়ে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের শক্তি বিশেষজ্ঞ বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ। শান্তিপদবাবু, আপনাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে। নমস্কার। আমরা জানি সাম্প্রতিক যে ভূরাজনৈতিক অবস্থান বেশ কিছুদিন ধরেই চলছে এবং সরাসরি না হলেও এর যে প্রভাব পড়েছে সেটা এমনকি খুব মধ্যবিত্ত সাধারণের গৃহস্থের হেঁসেল থেকে শুরু করে আমাদের গণপরিবহন সব ক্ষেত্রেই, এবং মাননীয় প্রধানমন্ত্রীও জ্বালানির ক্ষেত্রে আমাদের কিছুটা সংযমী হওয়া এবং বিকল্প জ্বালানি কিভাবে ব্যবহার করা যায় সেই দিকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই নিয়ে আজকে আমাদের আলোচনা বিকল্প জ্বালানির সন্ধানে। তো আপনার থেকে প্রথমে একটু জেনে নেব যে আমরা প্রথাগতভাবে আমাদের রান্নাবান্না বা পরিবহন এই দুটোর ক্ষেত্রে মূল যে সংকটটা এসেছে এলপিজি ব্যবহারের ক্ষেত্রে, তো সেই এলপিজির বদলে কি কি বিকল্প জ্বালানির শক্তি আমরা ব্যবহার করতে পারি এবং বেশ কিছুদিন ধরেই তা নিয়ে কাজ হয়েছে, তো সেইগুলো প্রথমে যদি একটু বলেন সবার জন্য। দেখুন, আমাদের দুটো সেক্টর। একটা সেক্টর হলো আমাদের এই রান্নাবান্না, হ্যাঁ, যেখানে শক্তির প্রয়োজন হয়। আরেকটা হলো আমাদের ট্রান্সপোর্ট সেক্টর বা পরিবহন যে ব্যবস্থা। রান্নাবান্না বলতে ডোমেস্টিক সেক্টর আছে, আবার কমার্শিয়াল সেক্টরও আছে। তো এইখানে যুগ যুগ ধরে আমরা কিন্তু প্রথমে জ্বালানি কাঠ ব্যবহার করতাম, তার থেকে এক উত্তরণ হলো, সেখানের মধ্যে আমরা কেরোসিন তেলের আমদানি করলাম, তার মাঝখানে কয়লা এলো, কয়লায় রান্না করতাম। তারপরে যেটা হলো ক্লিনের দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি। নেক্সট যেটা এলো এলপিজি। দেখুন, এলপিজি আবার তুলনামূলকভাবে ক্লিন, কেরোসিন, কয়লা বা জ্বালানি কাঠের তুলনায় সেটা ক্লিন, সেই জন্য আমরা এলপিজিটা নিলাম। এখন এলপিজির সমস্যাটা কি? এলপিজি দিয়ে আমরা কিন্তু ট্রান্সপোর্ট সেক্টরও আমাদের অটো চলছে, আবার বড় বড় রেস্টুরেন্টের মধ্যে এলপিজি কমার্শিয়াল সেক্টর রয়েছে, আর ডোমেস্টিক সেক্টর রয়েছে। হিউজ চাহিদা প্রচুর। তো সেইখানে সাপ্লাই চেনটা আমাদের যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, তাহলেই আমাদের এখানে এলপিজির একটা সংকট দেখা দেয়। আমাদের এলপিজিটা বেশিরভাগ আমরা বাইরে থেকে আমদানি করা। হ্যাঁ, দেখুন, আমাদের দেশে আমরা জ্বালানি কিন্তু বেশি আমদানি করি, পেট্রোল, ক্রুড অয়েল বেশিরভাগটাই আমরা আমদানি করি। আমাদের নিজস্ব প্রোডাকশন পেট্রোল বা অন্য কিছু খুবই কম, সামান্যই। তো সেইখানে মধ্যপ্রাচ্যের এই যে গন্ডগোল, আমরা জানি যে আমাদের যে সাপ্লাই চেইন, সাপ্লাই লাইনটা সেটা ব্যাহত হয়েছে। ব্যাহত হওয়ার ফলে আমাদের এখানে আমরা এই যে একদম গৃহস্থালী লেভেলেও ঢুকে গেছে ব্যাপারটা, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে না। তাহলে আমরা অল্টারনেটিভ কি করতে পারি? এটা তো একটা আছেই, বাস্তব পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। কিন্তু এখানের মধ্যে একটা রয়ে গেছে যে কিছু কিছু পাওয়া যাচ্ছে, যেটা অনারেবল প্রাইম মিনিস্টার বলেছেন, কনজারভেশন। তো আমরা যেটা করতে পারি, প্রথম আমি যেটা বলবো, যতটুকু আমরা পাচ্ছি এলপিজি, সেই এলপিজিটাকে কি করে 20 দিন যেটা চলে সেটাকে 1 মাস করা যায়, সেইটার একটা বন্দোবস্ত করা। যতটুকু প্রয়োজন আমি এলপিজি জ্বালালাম, গ্যাস চালিয়ে আমি টেলিফোনে কথা বলছি, হয়তো রান্না হয়ে গেছে। অনেক সময় ঘরের মধ্যে এইসব দেখা যায়। অপচয়টা বন্ধ করা, কনজারভেশন, এটা একটা বড় উপায়। এবারে অল্টারনেটিভ কি? অল্টারনেটিভের মধ্যে রয়ে গেছে 2-3টে ব্যাপার। গ্রামাঞ্চলে আমাদের, আমরা জানি এলপিজির মতোই বায়োগ্যাস একটা বড় প্রোগ্রাম আমাদের দেশে, দীর্ঘদিনের প্রোগ্রাম। সেটা গোবর থেকে বা অন্য আবর্জনা থেকে এটা হচ্ছে। এর জন্য আগে গোবর গ্যাস বলতো, এখন আর গোবর গ্যাস বলা হয় না, এটাকে বায়োগ্যাস বলা হয়। এনি বায়োলজিক্যালি ডিরাইভ মেটেরিয়াল থেকে এই গ্যাসটা পাওয়া যায়। তো এই বায়োলজিক্যাল ডিরাইভ মেটেরিয়াল আমরা ডাইজেস্টারের মধ্য দিয়ে পচন করিয়ে আমরা ওর থেকে একটা মিথেন গ্যাস পাই, 55% মতো মিথেন হয়, এবং সেটা দিয়ে রান্না করতে পারি। তো গ্রামের বেশিরভাগ লোকেরই বাড়িতে 2-3টে করে গরু আছে। আবার আমাদের রান্নাঘরের থেকে সবজির আবর্জনা, এই অন্যান্য আমাদের ফুড ওয়েস্ট বেরোচ্ছে, প্রতিদিনই আসছে কিছুটা। ওই দুটো মিলিয়ে আমরা যদি দেই আমাদের ডাইজেস্টারের মধ্যে, গ্রামাঞ্চলে একটা 2 কিউবিক মিটারের যদি বায়োগ্যাস প্ল্যান্ট করি, তাহলে কিন্তু 4-5 জনের একটা পরিবারের দুবেলার রান্না এবং চা খাওয়া এবং অন্যান্য জিনিস হয়ে যায়। তো সেইখানে একটা আমাদের অল্টারনেটিভ রয়ে গেছে। এটা একটা ভারত সরকারের মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্স, MNRE আমরা বলি, তারা এই প্রোগ্রামটা ন্যাশনাল লেভেলে লঞ্চ করেছে এবং ন্যাশনাল লেভেলে এই প্রোগ্রামটা চলে।
আমরা আশা করছি যে এই প্রোগ্রামটা দিয়ে আমাদের যে এলপিজি চাহিদা, গ্রামে তো আমাদের অনেক লোক থাকে, হ্যাঁ আমাদের দেশে গ্রামেই বেশি লোক থাকে, তো সেই একটা বড় অংশের মানুষের থেকে এলপিজি চাহিদাটা কমানো যেতে পারে। এখন আপনি বলতে পারেন যে শহরে কি হতে পারে, বা যার বাড়িতে গরু নেই গ্রামে তারা কি করবে। যাদের বাড়িতে গরু নেই তারা এলপিজি ব্যবহার করতে, কিন্তু দেখবেন এর মধ্যেই দেখবেন যে খবরে কাগজে বা ছবি দিচ্ছে যে আমরা আবার পুরনো আমাদের জ্বালানি কাঠের চুলায় ফিরে যাচ্ছি। এখন এই চুলা কিন্তু আবার এর মধ্যে অনেক গবেষণার ফলে নতুন ধরনের উন্নত মানের চুলা বেরিয়েছে, যেখানে জ্বালানি কাঠ আগে যেখানে লাগতো হয়তো 1 কেজি, সেখানের মধ্যে 300 গ্রামে রান্না হয়ে যাবে। তো এইটাকে আমরা এবং সেই জ্বালানি কাঠ এবং ব্রিকেট তৈরি করে এই উন্নত মানের চুলা গ্রামাঞ্চলে যাদের বাড়িতে গরু নেই বা যাদের বাড়িতে অন্যান্য ওয়েস্ট হয় না, সেটা কিন্তু আরেকটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা আমাদের দেশে চলছে, চালু হয়েছে, লঞ্চ করা হয়েছে, এবং বিভিন্ন গবেষণাগার থেকে এখন কিন্তু কমার্শিয়ালি ইমপ্রুভ চুলা, কুক স্টোভ যেটাকে বলি, সেটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে। তাহলে এই দুটো প্রোগ্রাম, কুক স্টোভ কিন্তু আমার শহরেও হতে পারে, সেমি আরবান এরিয়া হতে পারে। কেরোসিন স্টোভ তো শহরেও ব্যবহার করতাম, তো এই কেরোসিন স্টোভের জায়গায় এই কুক স্টোভ আমরা ব্রিকেট পাওয়া যায়, জ্বালানি কাঠ কিনতে হবে না, ওই যে লাকড়ি যাকে বলি আমরা, সেসব লম্বা লম্বা গুলো কিনতে হবে না, ছোট ছোট ব্রিকেট পাওয়া যায় এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে বা অন্য কিছু থেকে ব্রিকেট করা যায়। সেই ব্রিকেটগুলো এনে আমরা রাখলাম এবং ওর থেকে ধোঁয়া অনেক কম হয়, স্মোক অনেক কম হয়। আমরা কিন্তু শহরাঞ্চলেও বা যেটা মিউনিসিপ্যাল এরিয়া সেখানের মধ্যে কিন্তু এই ধরনের ব্যবহার করতে পারি আমার যে এলপিজির অল্টারনেটিভ হিসেবে। আমরা রান্না বান্না ক্যালোরিফিক ভ্যালু ভালো আছে, এবং আমরা করতাম কিন্তু এককালে, ভেবে দেখুন আমরা নূতন স্টোভ ছিল আমাদের ইন্ডিয়ান অয়েলে, আমরা তো তখন গ্যাস ছিলই না বহু বাড়িতে, তো সেইখানের মধ্যে আমরা রান্না বান্না তো করেছি কেরোসিন দিয়ে। তার পরিবর্তে আমরা ওই কুক স্টোভটা ব্যবহার করলাম সেমি আরবান এরিয়া বা আরবান এরিয়াতে, একটা অল্টারনেটিভ। তৃতীয় অল্টারনেটিভ যেটা, সেটা হলো সোলার এনার্জি ব্যবহার করা। সোলার এনার্জি ব্যবহার করে 2 ধরনের হতে পারে। একটা হতে পারে সোলার কুকার ব্যবহার করা, নানান ধরনের সোলার কুকার এখন বেরিয়েছে, পার্টিকুলারলি বক্স টাইপ সোলার কুকারটাই পপুলার, এবং তা দিয়ে আমরা রান্না বান্না, ভাজাটা হবে না, মাংস থেকে আরম্ভ করে সবকিছুই রান্না বান্না হতে পারে। কিন্তু সোলার কুকারে কতগুলো লিমিটেশন আছে। ধরুন সূর্য উঠতে উঠতে তেজে যেতে যেতে 9টা বেজে যায়, অনেকে অফিস যাবে, অফিস গোয়ারদের জন্য কি করে করা হবে, এইগুলো রয়ে গেছে। তো সোলার কুকার ইজ এ গুড প্রোগ্রাম, তাতে কোনো ধরনের জ্বালানি লাগে না, কিন্তু মেঘলা বেশি হলে সোলার কুকার কাজ করবে না। কিন্তু সোলার কুকারও একটা অপশন, যেটা কিন্তু আমরা ব্যবহার করে প্রচুর পরিমাণে আমাদের গ্যাসের রিপ্লেসমেন্ট করতে পারি। কিন্তু সোলার কুকারের থেকেও বড় যেটা আমি বলবো, যে ইন্ডাকশন কুকার যেগুলো আছে, সেই ইন্ডাকশন কুকারগুলো সোলার এনার্জি দিয়ে চালানো। আচ্ছা, এইটা হলো সবচেয়ে ভালো প্রোগ্রাম। ইন্ডাকশন কুকারকে আমরা সোলার এনার্জি দিয়ে চালাবো কিভাবে? আপনি জানেন যে পিএম সূর্য ঘর একটা প্রোগ্রাম হয়েছে, প্রাইম মিনিস্টার সূর্য ঘর প্রোগ্রাম। 1 কোটি আমরা সোলার রুফটপ সিস্টেম লাগাচ্ছি। তাহলে রুফটপ সোলার থেকে আমি যদি 3 কিলোওয়াট পর্যন্ত ছাদের মধ্যে এটা লাগাই, তাহলে ওখান থেকে যে বিদ্যুৎটা জেনারেট হবে সেটা দিয়ে আমি ইন্ডাকশন কুকারটাকে চালালাম। ইন্ডাকশন কুকার হলে আমার সব রান্না হয়ে যাচ্ছে, আর কোনো কিছু দরকার হচ্ছে না। তাহলে ইন্ডাকশন কুকার হলো আরেকটা অপশন। তো আমরা এই ডোমেস্টিক সেক্টরে অনেকগুলো অপশন বললাম, বায়োগ্যাস বললাম, আমি ইমপ্রুভ চুলা বা কুক স্টোভ, এফিশিয়েন্ট কুক স্টোভ, তারপরে আমি ডাইরেক্ট সোলার এনার্জি দিয়ে সোলার কুকারের কথাও বললাম, আবার ইনডাইরেক্ট সোলার এনার্জি ব্যবহার করা, মানে সোলার এনার্জি দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে আপনি ইলেকট্রিক হিটারও চালাতে পারেন, ইন্ডাকশন কুকারও। ইন্ডাকশন কুকার ইজ মোর এফিশিয়েন্ট, ইন্ডাকশন কুকারও চালাতে পারেন। সেইটা করলে আমার আর গ্যাসের দরকারই হচ্ছে না। ইনফ্যাক্ট যখন গ্যাসের ক্রাইসিস হলো, আমি আমার বাড়িতে ইন্ডাকশন কুকার এবং সোলার দিয়ে চালিয়ে আমি করছি ব্যবস্থা। তো সেইখানে এটা কিন্তু করা সম্ভব, এবং পিএম সূর্যঘর ইজ এ ভেরি লুক্রেটিভ প্রোগ্রাম, মানে ওখানে ভারত সরকার একটা বড় ভর্তুকিও আছে। তো সেইখানে সেই প্রোগ্রামটা যাতে অনেকে করে, শহরাঞ্চলে যারা আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যাতে লাভ হলো, কুকিং তো করবেনই, নিজের বাড়ির ইলেকট্রিসিটি বিলও কমে যাবে অনেকখানি, আবার আপনি নিজে ইনডাইরেক্ট ওয়েতে পরিবেশ দূষণকে রক্ষা করলেন, মানে সামাজিক একটা বড় কাজ করলেন, আপনার একটা অবদান রইল আর কি। তো এই সব মিলিয়ে আমরা যদি মানে একটা বহুমুখী পরিকল্পনা করে এগোতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে এনার্জি সিকিউরিটি যেটাকে বলছি, যে অন্যের দেশ থেকে অন্য জায়গা থেকে আমাদের এনার্জি আসতেই হবে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি অনেকখানি, ইনক্লুসিভ অফ এনার্জি কনজারভেশন। ঠিক, যেটা প্রাইম মিনিস্টার বলেছেন, শক্তি সংরক্ষণ, সেটাও আমরা করতে পারি।
তো এই সব মিলিয়ে ডোমেস্টিক সেক্টরটাকে এবং কমার্শিয়াল সেক্টরকে এইভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, সোলার এনার্জির কথা আরো একটু বলবো। অতি সাম্প্রতিক একটা বক্তব্যেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়ার কথা। এই যে সোলার প্যানেলগুলো লাগানো, সেগুলোর এমনি মেইনটেনেন্স, সেইগুলো কি খরচ সাপেক্ষ না? তেমন না, এখন দেখুন সোলার প্যানেল, সোলার এনার্জির দাম তো এককালে অনেক বেশি ছিল, এখন তো একদম কমে গেছে। মানে এখন 1 কিলোওয়াট সোলার পাওয়ার করতে 50-45 হাজার টাকায় হয়ে যায়। আর 3 কিলোওয়াট করতে হয়তো 1.5 লাখ টাকা খরচা পড়ে, তার মধ্যে 78 হাজার টাকা সরকারি ভর্তুকি আছে। 4 বছরের মধ্যে আপনার কিন্তু পুরো দামই উঠে আসবে, মানে ইলেকট্রিসিটি দামটাই উঠে আসবে। তো এইটা করতে এখন সহজ, অনেক ভেন্ডার আছে, অনেক এমপ্লয়মেন্ট হয়েছে, অনেক কোম্পানি আছে, ওদেরকে বললে ওরা টার্নকি বেসে সব করে দিয়ে যাবে। রক্ষণাবেক্ষণ ওরা করবে 2 বছরের জন্য। তারপরের কাজ হলো শুধু প্যানেলগুলোকে একটা ন্যাকড়া দিয়ে একটু মুছে দেওয়া, পার্টিকুলারলি শীতকালে যখন ধুলোটা বেশি হয় 15 দিনে বা 1 মাসে একবার করে মুছে দেওয়া। 20 বছর থেকে 25 বছর একদম ভালো লাইফ, কোনো অসুবিধা নেই। 30 বছর অবধি থিওরিটিক্যাল লাইফ। আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি বলি, মানে যে সমস্যাটা একটু লিমিটেশনের কথা আপনি বললেন, যে মেঘলা দিনে বা বৃষ্টির সময় তখন গুড কোশ্চেন। দেখুন, সোলার এনার্জির 2 ধরনের অ্যাপ্লিকেশন আছে। একটা হলো ডাইরেক্ট সোলার থার্মাল বলি আমরা, যেটা সোলার রেডিয়েশনের দরকার হয়, মানে ডাইরেক্ট বিম দরকার হয় সূর্যের, যেটা মেঘ ছাড়া যে সূর্যের আলো। আরেকটা হচ্ছে আমরা বলি ডিফিউজ রেডিয়েশন দিয়ে আমরা কিন্তু করতে পারি, যে ফটোভোল্টেইক প্যানেল। এই প্যানেল কিন্তু আপনার ডিফিউজডও চলে, মানে আপনার ওই ফটোভোল্টেইক প্যানেলের জন্য কিন্তু আপনার ডাইরেক্ট সানলাইট যেটা, সেটার দরকার না। আপনি যদি মেঘলা দিন থাকে তাও জেনারেট করে, একটু কম করবে কিন্তু জেনারেট করে। সোলার কুকার যেমন মেঘলা দিনে কাজ করবে না, কিন্তু সোলার প্যানেল যেটা আপনি বললেন, সেই প্যানেল সোলার মডিউল আমরা যেটাকে বলি, সেল থাকে যেটা আমাদের সোলার সেল, সেইটা কিন্তু আপনার মেঘলা দিনেও কাজ করবে, পরিষ্কার দিনেও কাজ করবে, সবসময় এটা কাজ করতে থাকে। কিন্তু মেঘলা দিনে একটু জেনারেশনটা কম হয়, অতএব এটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ টোটালিটিতে কিন্তু আমাদের সবটা পুষিয়ে যায় ফাইনালি। বেশ। আর আরেকটার ক্ষেত্রে আমাদের শহরাঞ্চলে, আমাদের যদি রাজ্যে বা কলকাতা শহরে খুব অল্প কিছু জায়গাতেই আছে, কিন্তু অন্যান্য রাজ্যের অনেক শহরে চালু আছে, সেটা হচ্ছে পাইপলাইনে গ্যাস, এলপিজির বদলে যে সিএনজি। তো সেইটা কি আরো যদি বড় পরিসরে সেটা হয়, সেটার ভবিষ্যৎটা? না, সেটারও ভবিষ্যতে অনেক শহরে আছে, দিল্লিতেই রয়েছে, ত্রিপুরাতে রয়েছে, গ্যাস ভরে দিয়ে দেয়। হ্যাঁ, ওদের গ্যাস আছে। এখন কলকাতাও বোধহয় কিছু অঞ্চলের মধ্যে, এটা অল্প কিছু অঞ্চলে আছে। তো এটাও একটা অপশন, কিন্তু এটাও তো মানে আপনি ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, অবশ্যই এটার ক্ষেত্রেও আমাদের মানে সেই সংকটটা থেকে যাবে, ফসিল ফুয়েলই হয়ে গেল। কিন্তু আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু ফসিল ফুয়েল না, নন ফসিল, মানে রিনিউয়েবল, এবং তারা ক্লিন এনার্জি সোর্স। একদমই। আর আরেকটা অনেক সময় প্রশ্ন থাকে যে এই যে ক্লিন বা রিনিউয়েবল বা সাস্টেনেবল আমরা এখন বলি, যে পরিবেশ বান্ধব, সেক্ষেত্রে মাস প্রোডাকশন বা অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেইটা হয়তো যেহেতু এখনো সেটা একটা জায়মান পর্যায়ে, যাকে আমরা বলি ন্যাসেন্ট স্টেজে আছে, তো সেইটা আপনি ভারত সরকারের এই দপ্তরে কাজ করছেন, এই মন্ত্রকে শক্তি বিশেষজ্ঞ হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলে, এবং আমরা ভবিষ্যতের কতটা সময় দেখতে পারি? আমরা অনেক দেশের কথা শুনি, সেখানে জনসংখ্যা অনেক কম, যদি নর্ডিক দেশগুলো কয়েকটার কথা বলি, যারা অনেকটাই এই রিনিউয়েবল এনার্জির মাধ্যমে তাদের করে। তো আমাদের দেশের ক্ষেত্রে এখন আমরা কোন জায়গায় আছি? আচ্ছা, দেখুন, আমাদের দেশের রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম কিন্তু দীর্ঘদিন আগেই আমরাই শুরু করেছিলাম। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে তখন লিমিটেড ছিল, খুব অল্প হতো। কিন্তু এখন আমাদের দেশে সব ন্যাশনাল প্রোগ্রাম আছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে। আমাদের দেশে এখন সোলার এনার্জি জেনারেশন কিন্তু প্রায় 1.5 লক্ষ মেগাওয়াট মতো হচ্ছে, সোলার এনার্জি ইটসেলফ। আর আমাদের পিএম গ্লাসগো কনভেনশনে উনি বলেছেন যে 2030 মধ্যে ইন্ডিয়াতে 5 লক্ষ মেগাওয়াট 5 লক্ষ মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি জেনারেশন করব, তার মধ্যে 3 লক্ষ মেগাওয়াটই হবে সোলার। তো সেই দিক থেকে সেটাকে টার্গেট করা হয়েছে। আচ্ছা, সবার বোঝার সুবিধার জন্য যদি একটু এই হিসেবটা দেখি, ধরুন আপনি বলছেন 3 লক্ষ মেগাওয়াট, সেটা দিয়ে মানে কতগুলি হাউসহোল্ডের, পরিবারের চাহিদা? ভারতবর্ষে এখন টোটাল বিদ্যুতের চাহিদা হলো 2.5 লক্ষ মেগাওয়াট।
ও আচ্ছা, হ্যাঁ, তার আচ্ছা। মধ্যে 3 লক্ষ মেগাওয়াট মানে এখনকার চাহিদা আরও বেশি আমরা ইনস্টল করব। বেশ, হ্যাঁ, বেশ, একটা হ্যাঁ। বিশাল ব্যাপার, 3 লক্ষ মেগাওয়াট মানে একটা বিশাল ব্যাপার। সেটা টার্গেট করা হয়েছে বেশ। এবং সেই টার্গেট ফুলফিল করার জন্য 3-4টে প্রোগ্রাম আছে আমাদের দেশে। আচ্ছা, একটা কথা আপনি বললেন পিএম একটা হলো পিএম সূর্যঘর, আরেকটা হচ্ছে পিএম কুসুম প্রোগ্রাম। আচ্ছা, সেটা হচ্ছে সমস্ত যারা কৃষক বন্ধু আছে, ফার্মাররা আছেন, তাদের জমিতে চাষ করার জন্য, সেচের জন্য হ্যাঁ। আপনার সোলার পাম্প বসানো, লক্ষ লক্ষ সোলার পাম্প কিন্তু বসছে। এবং সেইখানে পাম্প বসানো শুধু না, পাম্প যখন চলবে না, যখন জলের প্রয়োজন নেই, তখন সেই পাওয়ারটা চলে যাবে গ্রিডে, ও আচ্ছা, গ্রিডে চলে যাবে। আচ্ছা। এইভাবে ওরা একটা বড় পাওয়ার জেনারেট করবে। তো এইটা একটা মেজর প্রোগ্রাম পিএম সূর্যঘর। আরেকটা হচ্ছে সোলার পার্ক প্রোগ্রাম। আচ্ছা। সোলার পার্ক প্রোগ্রামটা হলো বড় বড় পাওয়ার স্টেশন তৈরি করা। বেশ। একটা হয়তো 2000 মেগাওয়াটের, 3000 মেগাওয়াটের। কাছ এরিয়াতে যেমন আমাদের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, প্রায় 30,000 মেগাওয়াট হয়ে গেছে, 40,000 মেগাওয়াটের একটা বড় সোলার পাওয়ার, সোলার উইন্ড মিলিয়ে হচ্ছে এবং বহু কোম্পানি ওখানের মধ্যে কাজ করছে। তো বেশ। এটাকে বলে সোলার পার্ক প্রোগ্রাম, মেজর প্রজেক্ট। আমাদের দিকে একটু কম, ওয়েস্ট বেঙ্গলের দিকে, কিন্তু গুজরাট, রাজস্থান, তারপরে কর্ণাটকা, তারপরে এদিকে ছত্তিশগড়, বেশ। মধ্যপ্রদেশ, মানে সারা দেশ জুড়ে এই প্রোগ্রামটা হচ্ছে। ভালোই হচ্ছে। এটাতে কিন্তু মানে অ্যাডিশন হয়, ওই যেটা আমি বললাম লক্ষ লক্ষ মেগাওয়াট হয়। আপনি পিএম কুসুম থেকে বা পিএম সূর্যঘর থেকে 1 লক্ষ মেগাওয়াট করা খুব ডিফিকাল্ট, কারণ এগুলো ছোট ছোট প্রজেক্ট, ঠিক। কিন্তু ওগুলো হলো মেজর প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট। বেশ। তাহলে এই 3টে যে পরিকল্পনা দেশের, এই 3টে পরিকল্পনা থেকে কিন্তু আপনার যেটা আমি বললাম যে 3 লক্ষ মেগাওয়াট সোলার বাই 2030 আমরা সেটা অ্যাচিভ করতে পারবো, এবং 5 লক্ষ মেগাওয়াট টোটাল রিনিউয়েবল। আচ্ছা। তাতে আমাদের যে এমিশন কমানোর যে কমিটমেন্ট, মানে দূষণ কমানোর যে কমিটমেন্ট সারা পৃথিবীর কাছে, ইউনাইটেড নেশনের যে হ্যাঁ। কপ যেটা হয়, হ্যাঁ, কনফারেন্স অফ পার্টিস, Conference সেইখানে যে কমিটমেন্ট ইন্ডিয়া দিয়েছে সেটা কিন্তু অ্যাচিভ করা যাবে। এবং এইভাবেই এই প্ল্যানিংটা করা হচ্ছে, মিনিস্ট্রি প্ল্যানিং এইভাবেই করা হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্ল্যানিং এইভাবেই করা হচ্ছে, মাথায় রেখে যে ইন্ডিয়া কি কমিটমেন্ট আছে 2030-র মধ্যে কি করতে হবে, অ্যাকর্ডিংলি প্ল্যান করা হচ্ছে। ঠিক। আর একটা সেক্টর পরিবহনটা গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহন যেটাই হোক খুবই গুরুত্বপূর্ণ, খুবই এবং গুরুত্বপূর্ণ। সেখানে একটা বিরাট চাহিদা থাকে শক্তির। তো সেই ক্ষেত্রে কি কি কাজ হ্যাঁ, হচ্ছে? দেখুন, পরিবহন সেক্টরটা তো চলে বেসিক্যালি পেট্রোলিয়াম ফুয়েলের উপরে, মানে আপনার পেট্রোল, ডিজেল বা গ্যাস। আচ্ছা, তো এখন এটা থেকে বেরিয়ে আসা জন্য আমাদের দরকার নিউ টেকনোলজি। কি কি টেকনোলজি? একটা যেমন মানে মেজর আমরা দেখতে পাই আজকাল তো ইন্ট্রোডিউস হয়ে গেছে ইলেকট্রিক ভেহিকেল, ইভি। ইলেকট্রিক ভেহিকেল আগে তো আমরা যখন ইন্ট্রোডিউস করি প্রথম, আমার মনে আছে আমি কলকাতায়, আমি তখন ডিরেক্টর ছিলাম রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্টে, তখন আমরা কলকাতায় যখন করলাম আজ থেকে 20 বছর 22 বছর আগে, তখন আমাদের মানে অল্প একটু, এটা 30 কিলোমিটার 40 কিলোমিটার গেলেই ব্যাটারি শেষ, আবার রিচার্জ করতে হলো। কিন্তু এখন গবেষণার ফলে কিন্তু 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত একটা চার্জেই গাড়িটা চলছে। তো ইভির পপুলারিটি বাড়ছে ধীরে ধীরে। পেট্রোলের দাম এখনো সেরকম ভাবে না বাড়লেও অনেকদিন ধরে স্টেবল হলো, ভবিষ্যতে হয়তো বাড়বে, আরো ইভির কমার্শিয়াল ভাইবিলিটি আরো বেশি করে আসবে। তো এখন কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে ইভি ম্যানুফ্যাকচারারও আছে, বড় বড় কোম্পানি ইভি তৈরি করছে, সারা বিশ্বে ইভির চাহিদা বেড়ে গেছে। হাইব্রিড বলে একটা ভেহিকেল আছে, দুটো মোডে ব্যবহার করা যায়, সেটাও কিন্তু সারা বিশ্বে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। তো একটা হলো আমাদের পেট্রোল থেকে বেরিয়ে আসার জন্য বা ডিজেল থেকে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করা, এবং ইলেকট্রিক ভেহিকেলটা এখনো মানে মেজর যে হেভি লোড নিয়ে যাওয়া, সেইখানে লরি ফরি চলছে না, কিন্তু এখনো সেই জায়গায় এখনো আমরা যেতে পারিনি, কিন্তু বাস চলছে, হ্যাঁ বাস চলছে, ইভি বাস চলছে, এবং সেইটা একটা ট্রান্সপোর্ট সেক্টরে বড় রেভলিউশন। এছাড়া ট্রান্সপোর্ট সেক্টরে আরেকটা জিনিস বেরোচ্ছে, হাইড্রোজেন। তার কিন্তু একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি এবং রিসার্চ অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে চলছে। বিশ্বের বহু দেশে এখন কিন্তু হাইড্রোজেন এনার্জি বেস ট্রান্সপোর্ট কিন্তু ইন্ট্রোডিউস করা হয়ে গেছে, চলছে, হয়তো 10টা চলছে, 15টা চলছে, এক্সপেরিমেন্টাল ওয়েতে চলছে, কিন্তু
আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আগামী দিনে হাইড্রোজেনেরও একটা বড় ভূমিকা থাকবে। হাইড্রোজেন ইজ এ ক্লিন এনার্জি সোর্স, এবং ইলেকট্রিক ভেহিকেলের লিমিটেশন আছে ব্যাটারির উপরে, সেই ব্যাটারিটা ডিসপোজ করতে হবে। আচ্ছা, এইখানেই আমি সেইটাই আপনাকে একটু জানতে চাইছিলাম। অনেকের একটু সংশয় থাকে যে আমরা যে পরিবেশ বান্ধব গাড়ি বলছি, কিন্তু সেই ব্যাটারি যখন আমরা ডিসপোজ করছি সেটা কি আবার পরোক্ষে পরিবেশকে কোনো ক্ষতি করতে পারে? না, ব্যাটারি ডিসপোজ করলে কি হয়, এগুলো এখন রিসাইকেলে চলে যায়। এখন ব্যাটারি আর কোনো অংশই আর করা হয় না, পার্টিকুলার লিথিয়াম আয়ন ব্যাটারি আগের মতো আর নেই। তো ব্যাটারি টেকনোলজিও অনেকখানি বেড়েছে, কিন্তু এটা হলো আরেকটা দিক থেকে বলতে পারেন আপনি যে এগুলোকে তো চার্জ করতে হয়। চার্জ করতে গেলে তো আমার বিদ্যুৎ দরকার, কয়লার বিদ্যুৎ। তাহলে আমাকে কি করতে হবে এখন, যেটা কনসেপ্ট যে আমার হাইওয়ের ওপরে আমি বড় বড় সোলার পাওয়ার প্ল্যান্ট করে দিলাম, সেইখানের মধ্যে গাড়িটা গিয়ে 400 কিলোমিটার গিয়ে সেই একটা পাওয়ার প্ল্যান্ট মানে ফুয়েলিং স্টেশনের মতো, পেট্রোল স্টেশনের মতো, সেখানের মধ্যে গিয়ে দাঁড়ালো গাড়িটা, 15 মিনিটে ফার্স্ট চার্জিং হয়ে গেল, এক কাপ চা খেলেন আপনি, আবার গাড়ি নিয়ে 400 কিলোমিটার, ওটা তাহলে সোলার থেকে চার্জিং হয়ে গেল। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কিন্তু এটাই বোঝা যায়, ধীরে ধীরে আগামী 20 বছর 25 বছরে সারা পৃথিবী কিন্তু এদিকেই চলছে। এটা গেল ইলেকট্রিক ভেহিকেলের একটা ফিউচার, এবং অত্যন্ত ব্রাইট ফিউচার। ইলেকট্রিক ভেহিকেল শুধু না, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক টোটো তো হাজার হাজার লক্ষ লক্ষ চলছে, দেখছেন। সবকিছুই কিন্তু ধীরে ধীরে আমাদের এমিশন লেভেল কিন্তু কমে এসছে। আরেকটা সেক্টর আমি বললাম হাইড্রোজেন, সেটা বললাম। হাইড্রোজেনের একটা অ্যাডভান্টেজ হলো, হাইড্রোজেন থেকে কিন্তু কোনো ওয়েস্ট মেটেরিয়াল নেই, জল হলো তার মানে বাই প্রোডাক্ট। তো সেদিক থেকে একদম টোটালি ক্লিন। তো হাইড্রোজেনের একটাই সমস্যা, হাইড্রোজেনের যে প্রোডাকশনটা, ইলেকট্রোলাইসিসটা একটু এক্সপেন্সিভ এখনো। তার উপরে গবেষণা চলছে, গবেষণা করে হাইড্রোজেন প্রোডাকশনটাকে যদি দাম কমানো যায়, আরো কমানো যায়, হাইড্রোজেন কিন্তু একটা মানে ভালো পপুলার এনার্জি সোর্স হবে ফর দি ট্রান্সপোর্ট সেক্টর। বেশ। এছাড়া আরেকটা অপশন, সেটা কিন্তু অলরেডি আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে বায়োডিজেল অথবা এথানল। এগুলো আমরা কিন্তু দেখবেন আপনি ব্লেন্ডিং করা হয়। আমরা যে ডিজেল নিচ্ছি, সেই ডিজেলের সাথে 10 লিটার ডিজেল, তার সাথে আপনি 2 লিটার বায়োডিজেল মিশিয়ে দিলেন, তো আপনি ব্লেন্ডিং করে 20% ডিজেলকে রিপ্লেস করলেন। এইভাবে এখন কিন্তু এটা প্রচুর পরিমাণে পপুলার এবং প্রুভেন টেকনোলজি। তো এই ব্লেন্ডিং করে বায়োডিজেল বা এথানল, এগুলো কিন্তু আমরা মানে পেট্রোলের সাথে বা ডিজেলের সাথে মিক্স করছি, মিক্স করে পেট্রোল বা ডিজেলের মানে কনজাম্পশনটাকে কমিয়ে দিচ্ছি আমরা, মানে স্টক করছি। যেখানে আমার 10 লিটার ডিজেল লাগতো, এখন আমার 8 লিটার লাগছে, তাহলে আমার 2 লিটার ডিজেল বেঁচে গেল। তো এইটাও কিন্তু আরেকটা ট্রান্সপোর্ট সেক্টরে ক্লিন এনার্জির এবং ধীরে ধীরে ট্রানজিশন যেটা হচ্ছে আমরা বলছি সাস্টেনেবল এনার্জির দিকে, সেটাও একটা রয়েছে। তাহলে ট্রান্সপোর্ট সেক্টরটাকে অ্যাটাক করেছে এইভাবে, একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, একটা হচ্ছে বায়োডিজেল দিয়ে, আরেকটা হচ্ছে হাইড্রোজেন। এই তিনটেই ফিউচারে ট্রান্সপোর্ট সেক্টরকে খেটার করবে আমার মনে হয়। বেশ, আমরা যে কুকিং এবং ট্রান্সপোর্ট এই দুটো সেক্টর নিয়ে মূলত আলোচনা করলাম। এর বাইরে যদি আরেকটু পরিসরটাকে বাড়াই, নিউক্লিয়ার এনার্জি নিয়েও অনেক কাজ হচ্ছে। তো আমাদের দেশেও নিশ্চয়ই সেটার তো সেইটা যদি একটু বলেন যে এখন দেখুন, নিউক্লিয়ার পাওয়ার একসময়, যখন নিউক্লিয়ার পাওয়ার 50-এর দশকে প্রথম রাশিয়াতে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বসলো, আমরা সবাই সারা বিশ্ব কিন্তু ভেবেছিল যে পাওয়ারটা মানে আমাদের এনার্জি ক্রাইসিস আর থাকবে না। তো তারপরে নিউক্লিয়ার পাওয়ার বাড়তে থাকে। ফ্রান্সে নিউক্লিয়ার পাওয়ার 76% হয়ে গেল, কিন্তু নিউক্লিয়ার পাওয়ারে দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে চেরনোবিল অ্যাক্সিডেন্ট, আর একটা হচ্ছে ফুকুশিমা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের পরে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে সারা বিশ্ব কিন্তু একটু হেসিটেট করতে শুরু করলো যে সেফটি কি আছে, মানুষই যদি মরে যায় তাহলে সেই পাওয়ার স্টেশন করার কি দরকার। নিউক্লিয়ার পাওয়ার একটু পিছিয়ে গেল। এখন নিউক্লিয়ার পাওয়ারের মূলত আমাদের দেশেও হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ারের মূলত হলো সেফটি ইস্যুটা হলো খুব বড় ইস্যু। নাহলে নিউক্লিয়ার পাওয়ার কিন্তু ক্লিন, কম্প্যারেটিভলি ক্লিন পাওয়ার সোর্স, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার সেই দিক থেকে ভালো। কিন্তু যেটা আমি বললাম, নিউক্লিয়ার পাওয়ার সোর্স যে ফর্মে আমরা এখন প্রোডাকশন করি, সেই ফর্মে নিউক্লিয়ার পাওয়ার সোর্স কিন্তু এখনো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, লিকেজ হয় বা কোনো কিছু হয়, তাহলে একটা ডিজাস্টার। কিন্তু নেভারদিলেস নিউক্লিয়ার পাওয়ার আগামী দিনে সেফটি ইস্যুগুলোকে যদি আরো সলভ করা যায়, 100% যদি সেফ হয়, তাহলে নিউক্লিয়ার পাওয়ারেরও কিন্তু একটা ফিউচার আছে আমি মনে করি। কিন্তু এখনো
সেইভাবে নিউক্লিয়ার পাওয়ারের ব্যাপারে কিছু রিজার্ভেশন কিন্তু সারা বিশ্বেই রয়ে গেছে। ঠিক, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। আপনার কাছে এটাই জানতে চাইবো, আপনার দীর্ঘদিনের গবেষণা কাজ এবং যে এখনকার অভিজ্ঞতা, সেই সব মিলিয়ে যে পরিবেশ বান্ধব শক্তি এবং এই যে বিকল্প শক্তি জ্বালানি, সেই মানচিত্রে যদি আমি দেখি, আপনি ভারতকে এই মুহূর্তে কোথায় দেখছেন এবং কতটা আশাবাদী সামনের কয়েক বছর ভারত কোথায় পৌঁছতে পারে? আচ্ছা, দেখুন, আমি তো আশাবাদী যে ভারতবর্ষ উইল বি লিডার ইন দি হোল ওয়ার্ল্ড, এবং আমি চাইবো সেটা। আমি যেহেতু নিজে রিনিউয়েবল এনার্জির লোক, দীর্ঘদিন ধরে 35 বছর ধরে এই করে যাচ্ছি, কিন্তু ভারতবর্ষ বর্তমানেও ভালো অবস্থা আছে। কোনো সেক্টরে 4 নম্বরে, কোনো সেক্টরে 3 নম্বর, সারা বিশ্বের মধ্যে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই রেঞ্জে উইন্ড এনার্জি, সোলার এনার্জি এগুলোতে আছে। তবে যে প্ল্যান না হয়েছে, বিশেষত আমাদের পিএম এর যে পরিকল্পনাগুলো, যে উনি মানে প্রচুর পরিমাণে সাপোর্ট করেন রিনিউয়েবল এনার্জিকে, তো এই পিএম এর যে ইনিশিয়েটিভ, আমি বলবো যে মিশনগুলো যেগুলো লঞ্চ করা হয়েছে, সেগুলো যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে আমরা কিন্তু একদিন মানে বিশ্বের সেরা হব। এবং রিনিউয়েবল যে ইনস্টলেশন, কারণ আমাদের প্রচুর দরকার, আমাদের পপুলেশন অনেক, তো সেই দিক থেকে আমরা সামনের দিকে প্রচুর যাব। শুধু এটা না, আমরা বিশ্বের কাছে কমিটেড যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করব, এবং আমাদের যে এমিশন লেভেল, আমাদের পার ক্যাপিটা এমিশন কম, কিন্তু যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, টোটাল এমিশন বেশি হয়, এবং সেই হিসেবে আমরা সারা বিশ্বের কাছে কমিটেড যে আমরা এমিশন কমিয়ে আনবো, এবং সেইটা করতে গেলে রিনিউয়েবল এনার্জি ইজ দি অনলি অপশন। এবং সেইখানে আমরা কিন্তু ধীর, কিন্তু গ্রোথ ঠিক আছে, টার্গেট ঠিক আছে, আমরা এগিয়ে চলেছি। আমি জানি ভবিষ্যৎ প্রজন্ম এটাকে আরো ফাস্টার করবে, আরো এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর গণ চৌধুরী। আকাশবাণী কলকাতার পডকাস্টে আজ শুনলেন বিকল্প শক্তির সন্ধানে। এই বিষয়ে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের শক্তি বিশেষজ্ঞ বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণ চৌধুরী সাক্ষাৎকার। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবশ্রী ঘোষ।